আজকে প্রিপোজিশন চ্যাপ্টারের আমরা ইনটু এই প্রিপোজিশনটির ব্যবহার শিখব। ইনটু মানে হলো মধ্যে বা ভেতরে। এই প্রিপোজিশনটি আমরা মূলত বাইর থেকে ভেতরে যদি কোনো কিছু আসে আমরা তখন ব্যবহার করে থাকি। তা আমরা এক এক করে সমস্ত পয়েন্ট জেনে নেব। তোমরা সবাই আমার সঙ্গে থাকো। কোনো স্থানের মধ্যে বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে আমরা ইনটুর ব্যবহার করি। তাহলে কি বললাম না, কোনো স্থানের মধ্যে মানে কোনো জায়গার মধ্যে বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝালে আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করি। এক্সাম্পল দিয়েছি, কাম ইনটু দ্য হাউস, বাড়ির ভেতরে আসো। 1 নম্বর বললাম কাম মানে আসো, ইনটু দ্য হাউস বাড়ির ভেতরে, অর্থাৎ কাউকে বাড়ির বাইর থেকে বাড়ির ভেতরে আসতে বললাম, সেখানে ইনটু প্রিপোজিশন ব্যবহার করা হলো। এক্সাম্পল 2, দে জাম্পড ইনটু দ্য পন্ড, তারা পুকুরে লাফ দিল। এখানে দেখো, এখানে বাইর থেকে ভেতরে আসার ব্যাপারটা নেই, কিন্তু তারা পুকুরের বাইরে দাঁড়িয়েছিল, পুকুরের পাড়ে দাঁড়িয়েছিল এবং পাড় থেকে লাফ দিয়ে পড়ল জলের ভেতর। তো সেক্ষেত্রে এখানেও একটা কনসেপ্ট কাজ করছে যে পুকুরে লাফ দিয়ে পড়লো এবং সেখানে জলের মধ্যে তারা চলে গেল। সেক্ষেত্রে হলো কি, পুকুরের যে যতটা এরিয়া সেই এরিয়ার মধ্যে তারা প্রবেশ করলো বাইর থেকে, সেজন্য এখানেও কিন্তু ইনটু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করেছি। দে জাম্পড ইনটু দ্য পন্ড, এরকম আমরা দে জাম্পড ইনটু দ্য রিভার, দে ফেল ইনটু দ্য রিভার আমরা এরকম বলতে পারি। এক্সাম্পল নাম্বার 3, দ্য বার্ড এন্টার্ড ইনটু দ্য কেজ, পাখিটি প্রবেশ করলো খাঁচার মধ্যে। এখানে সেই একই কনসেপ্ট কাজ করছে যে খাঁচার ভেতরে পাখিটা ছিল না, খাঁচার বাইরে পাখিটা ছিল, সেখান থেকে পাখিটা বাইর থেকে ভেতরে এলো, সেক্ষেত্রে আমরা দ্য বার্ড এন্টার্ড ইনটু দ্য কেজ। এবার যদি দেখা যায় খাঁচার মধ্য থেকে পাখিটা বাইরে বেরিয়ে গেল, তখন কিন্তু আমরা আর ইনটু দেব না। ইনটুর বিপরীত একটা প্রিপোজিশন আছে, সেটি হলো আউট অফ, আমরা আউট অফ ইউজ করব। যদি বলি দ্য বার্ড ওয়েন্ট আউট অফ দ্য কেজ, মানে হলো গিয়ে তখন পাখিটা খাঁচার বাইরে চলে গেল। নেক্সট, পরের উদাহরণ, দ্য থিপ ভ্যানিশড ইনটু দ্য নাইট, চোরটি রাতের অন্ধকারে মিলিয়ে গেল। এখানে রাতের অন্ধকার এটা একটা আমাদের কাছে একটা কন্ডিশন, একটা পরিস্থিতি, যেখানে একটা লোক ছিল, আমাদের চোখের সামনেই ছিল, তাকে আমরা দেখতে পাচ্ছিলাম, সে হঠাৎ করেই রাতের অন্ধকারের মধ্যে গা ঢাকা দিল বা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেক্ষেত্রে আমরা আলো থেকে অন্ধকারে প্রবেশ করে যাওয়া, আমাদের চোখের দৃষ্টির বাইরে চলে যাওয়া, সেক্ষেত্রেও আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। দ্য থিপ ভ্যানিশড ইনটু দ্য নাইট। এই হলো 1 নম্বর পয়েন্ট। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্টটা হলো কোনো কিছুর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগা বোঝালে, অর্থাৎ কোনো কিছু জিনিস, ধরো দুটো গাড়ি বা দুটো যে কোনো বস্তু, তাদের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগছে, এই ধাক্কা লাগার সময় আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটাও কিন্তু ইনটু। অর্থাৎ এক্সাম্পলটা দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল, দ্য বাস ক্র্যাশড ইনটু দ্য লরি, অর্থাৎ বাসটি ধাক্কা মারলো লরির সঙ্গে। সেক্ষেত্রে বাসটা ধাক্কা মেরে লরির মুখোমুখি ধাক্কা মেরে তার সামনের দিকটা থেঁতলে গেল বা গুঁড়িয়ে গেল, যে কোনো একটা হবে। তো আমরা এখানে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করব। আবার একটা এক্সাম্পল দিয়েছে দেখো, দ্য কার র্যামড মানে ওই একই, ক্র্যাশড র্যামড ইনটু দ্য ভ্যান, গাড়িটা ভ্যানের মধ্যে ধাক্কা দিয়ে প্রবেশ করলো, বা এরকম মানে না বলা ভালো, গাড়িটা ভ্যানের সঙ্গে ধাক্কা মারলো। ওকে, তো এরকম যে কোনো অ্যাক্সিডেন্ট বোঝালে আমরা দুটো গাড়ির মধ্যে বা একটা ঘর একটা গাড়ির মধ্যে আমরা বলবো গাড়িটা এসে তাতে ধাক্কা মারলো, যাতে ধাক্কা মারলো তাকে পরে বলতে হয়, আগে বলতে হবে গাড়িটা ধাক্কা মারলো, সেটাকে আগে বলতে হবে। দ্য কার র্যান ইনটু বা র্যামড ইনটু বা ক্র্যাশড ইনটু বলে যেখানে ধাক্কা মারলো সেটা বলবো আমরা। আচ্ছা, কারণ ওটা ছুটে এসেছে, যেটা ছুটে এসেছে তাকে আগে বলতে হয়। ওকে, এক্সাম্পল নাম্বার 3, অবস্থার পরিবর্তন বোঝালে, এটা একটা খুব ভালো উদাহরণ, ভালো পয়েন্ট। যে কোনো
অবস্থার পরিবর্তন বোঝালে কোনো পদার্থের সেক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশনটা বলতে পারি। যেমন দ্য ফ্রুটস ক্যান বি মেড ইনটু জেলি, অর্থাৎ ফল দিয়ে আমরা জেলি তৈরি করতে পারি। ফল দিয়ে আমরা জেলি তৈরি করতে পারি। তো ফলটাকে তার অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাকে আমরা জেলি করলাম। এই জেলি থেকে তো আমরা ফল কখনো ফিরিয়ে আনতে পারবো না, তো সেই জন্য আমরা এটা বলতে পারি দ্য ফ্রুটস ক্যান বি মেড ইনটু জেলি বা ফ্রুটস ক্যান বি টার্ন ইনটু জেলি। ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপার। আবার দেখো, জলকে তার অবস্থার পরিবর্তন করে ভ্যাপার করা হয় ইন দ্য হট সান, গরম সূর্যের আলোয়। তো এক্ষেত্রে যদিও ভ্যাপারকে আবার ওয়াটারে করতে পারি, তবু আমরা এক্ষেত্রে ইনটু, যেহেতু তার অবস্থার পরিবর্তন ঘটছে, অবস্থার পরিবর্তন ঘটার জন্য আমরা কিন্তু ইনটু ব্যবহার করব। এক্সাম্পল নাম্বার 3, কনভার্ট দিজ সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস। এক্ষেত্রে একটা অন্য ধরনের উদাহরণ দিয়ে বোঝানো হলো যে কোনো সেন্টেন্সকে যদি একটা সেন্টেন্স থেকে একটা ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যাওয়া হয়, ধরো কোনো সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাওয়া হয় তাও হবে চেঞ্জ ইনটু, বা কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া হয় তাও সেক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করব। তো এইভাবে বলবো কনভার্ট দিজ সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস, বা কনভার্ট দিজ অ্যাক্টিভ ভয়েসেস ইনটু প্যাসিভ ভয়েসেস। হ্যাঁ, তো আমরা এইভাবে ইনটু ব্যবহার করব। এরপরে আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট বলছে তদন্তের বিষয় বোঝানোর জন্য ইনটুর ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল, দ্য পুলিশ মেড অ্যান এনকোয়ারি ইনটু দ্য ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি। খাদ্য নিরাপত্তা এবং খাদ্য সিকিউরিটি এই বিষয়ে পুলিশ তদন্ত করলো, মানে এই বিষয়টার উপরে পার্টিকুলার পুলিশ তদন্ত করছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। দ্য ডিটেকটিভ এনকোয়ার্ড ইনটু দ্য মার্ডার। এই মার্ডারের বিষয়ে, মানে মার্ডারটাকে নিয়ে পুলিশ তদন্ত করছে, এক্ষেত্রে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। এরকম যত উদাহরণ থাকবে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। পরবর্তী পয়েন্ট, সংখ্যাকে ভাগ করার সময়, অর্থাৎ কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করার সময় আমরা ইনটু কথাটা বলবো। 5 ইনটু 35, অর্থাৎ 35-এর মধ্যে 5 রয়েছে, 35-এর মধ্যে 5 রয়েছে, সেটা কতবার না ইজ 7, অর্থাৎ 7 বার। অর্থাৎ 5 দিয়ে ভাগ করা হলে 35কে ভাগফল হবে 7। 5 ইন্টু 35 ইজ 7। 8 ইন্টু 72 ইজ 9। এক্ষেত্রে ইন্টু মানে তোমরা আবার গুণ বুঝে নিও না, গুণ নয়। 8 ইন্টু 72 মানে হচ্ছে যে 72-এর মধ্যে 8 রয়েছে কতবার না, সেটা হলো 9 বার। এরপর 6 নম্বর পয়েন্ট, ঋণে জড়িয়ে পড়া বোঝালে আমরা ইনটু ব্যবহার করি। দ্য ম্যান র্যান ইনটু ডেবিট, অর্থাৎ লোকটি দেনায় জড়িয়ে পড়ল। দেনা এটা একটা পরিস্থিতি, মানুষ এর মধ্যে জড়িয়ে পড়ে, তো সেক্ষেত্রে আমরা এখানে ইনটু ব্যবহার করি। সজলবাবু গট ইনটু হেভি ডেবিট। সজলবাবু বড় দেনার মধ্যে পড়লেন। ডিউ টু হিজ ডটার্স ম্যারেজ, তার মেয়ের বিয়ের জন্য। মেয়ের বিয়ে দিতে গেলে আমরা জানি প্রত্যেক বাবাই তার যথাসর্বস্ব দিয়ে দেয়, এবং তা না থাকলে সে দেনায় জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা সজলবাবুর উদাহরণটা দেখছি। সজলবাবু গট ইনটু হেভি ডেবিট, সজলবাবু দেনায় জড়িয়ে পড়লেন। নেক্সট পয়েন্ট, নদী সমুদ্রে বা সাগরে পতিত হয়েছে বোঝালে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ যে কোনো নদী সে যদি সাগরে গিয়ে পড়ে, সাগরে তো গিয়ে পড়েই, সব ক্ষেত্রে হয় না যদিও, কোনো কোনো ক্ষেত্রে নদী মাঝপথেই শুকিয়ে যায় বা অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। তো এক্ষেত্রে যদি কোনো নদী কোনো সমুদ্রে বা সাগরে গিয়ে পতিত হয়, মানে পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনটু প্রিপোজিশন ব্যবহার করতে পারি। দ্য গঙ্গা
ফ্লোজ ইনটু দ্য বে অফ বেঙ্গল। গঙ্গা বয়ে গিয়েছে, অর্থাৎ গঙ্গা প্রবাহিত হয়েছে এবং তার পতন হয়েছে কোথায়? ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গোপসাগরে গিয়ে গঙ্গা নদী পতিত হয়েছে। দ্য ইন্দাস ফ্লোজ ইনটু দ্য অ্যারাবিয়ান সি। ইন্দাস মানে সিন্ধু নদী, ফ্লোজ ইনটু প্রবাহিত হয়ে গিয়ে পতিত হয়েছে দ্য অ্যারাবিয়ান সি, আরব সাগরে। আমরা ইনটুর ব্যবহার মোটামুটি জানলাম। এছাড়াও ইনটুর কিছু কিছু ব্যবহার আছে, সেগুলো খুবই আনকমন, যেগুলো আমাদের সাধারণ ব্যবহারে লাগে না, তাই আমি সেগুলোকে আমার এই শেখানোর মধ্যে রাখিনি। তো মোটামুটি এই পয়েন্টগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা ইনটু এই প্রিপোজিশনটি সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং নির্ভুলভাবে আমরা ইংরেজি গ্রামার এবং ইংরেজি রাইটিং লিখতে পারবো। ধন্যবাদ।